প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাই টিভির স্বাস্থ্য বিষয়ক আয়োজন মাই হেলথ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন পাপিয়া। দর্শক, যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে চর্মরোগ জটিল কখন হয়। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন যে বিশেষজ্ঞ চিকিৎসক, তিনি হচ্ছেন ডাক্তার সিলভিয়া চৌধুরী, কনসালটেন্ট, ডিপার্টমেন্ট অফ ডার্মাটোলজি। দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের মূল আলোচনায়, সেটি হচ্ছে ত্বকের রোগ জটিল কখন হয়। স্বাগত জানাচ্ছি আপনাকে আবারও। অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা কিন্তু এখন দেখছি যে চর্মরোগ বা ত্বকের রোগগুলো খুব বেশি হচ্ছে। মানুষের একটা সময়ে যে পরিমাণ ত্বকের রোগ হতো তার চেয়ে এখন দিনে দিনে এই রোগের সংখ্যা এবং রোগের তীব্রতা বা জটিলতা তার সাথে সাথে বাড়ছে। এর কারণটা কি? প্রথম কথা হচ্ছে, ত্বক তো মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত, ত্বকটাই কিন্তু সবচেয়ে বড় অর্গান আমাদের বডিতে। এখন ত্বক বলতে আপনি যেটা বলছেন, প্রথমে ডিজিজের কথাই বলি। যেমন ইদানিং ছত্রাকজনিত রোগ যেটা দাউদ এবং স্ক্যাবিস, খোসপাচড়া যেটা, এটার পরিমাণ অনেক 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 বেড়ে গেছে। তো এটার জন্য আমি প্রথমেই মোটা দাগে যেটাকে দায়ী করব সেটা হচ্ছে গিয়ে ম্যালট্রিটমেন্ট, মানে অপচিকিৎসার কারণে এত বেশি বেড়ে গেছে। নইলে কিন্তু আমরা কোনোভাবে কন্ট্রোল করতে পারতাম। প্রথমেই যদি রোগী রোগের জন্য ডাক্তারের কাছে সঠিক জায়গায় আসতো, তাহলে কিন্তু এরকম এত সমস্যা হতো না। আচ্ছা, তাহলে এই যে আপনি বলছিলেন প্রথমেই দুটো রোগের কথা ইতিমধ্যে আপনি বলেছেন, যে স্ক্যাবিজ এবং ফাঙ্গাল বা ছত্রাকজনিত যে সমস্যাগুলো হয়। আমি যদি একটু স্ক্যাবিজ দিয়ে শুরু করি, এবং এটি কিন্তু আমরা দেখছি কাইন্ড অফ মহামারীর মতো হয়ে যাচ্ছে। এটি কিন্তু অনেকে বুঝতে পারছি না আমরা ভেতরে ভেতরে কত মারাত্মকভাবে যে ছড়াচ্ছে এই রোগগুলো। তো এই যে স্ক্যাবিজ বা খোসপাচড়া বা চুলকানি যেটিই বলি না কেন, এটি দেখে কিভাবে বোঝা যাবে যে এটি হয়েছে, এবং তাৎক্ষণিকভাবে যাতে সেই রোগটির তীব্রতা বা জটিলতা যাতে ছড়াতে না পারে, কি করণীয়? প্রথম কথা হচ্ছে যে আগে একটা কথা চালু ছিল, বা অনেকে মনে করতো যে এটা বোধহয় যেটা ঘন বসতিপূর্ণ এলাকা, ওই এলাকাতে হয়, স্লাম এরিয়াতে হয়, বা অনেক সময় জেলখানাতে হয়, যেখানে অনেক বেশি লোক একসঙ্গে থাকা হয়, মাদ্রাসাতে হয়, এই এরিয়াগুলোতে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে কারো হচ্ছে। কেন এটা ছড়াচ্ছে এত বেশি? ওই অপচিকিৎসার কারণে ছড়াচ্ছে। আর যেটা হচ্ছে গিয়ে যে আমরা যখন বুঝতে পারবো, তো তখন তো ডাক্তারের কাছে আসবো, সাথে সাথে ট্রিটমেন্ট করলে কিন্তু ভালো হয়। সাধারণত যেটা হয়, চুলকানি শুরু হয়ে গেলে অ্যালার্জি, এটা কিন্তু অনেকে বলে কিছু হয়নি, অ্যালার্জি হয়েছে। এটা কিন্তু আমরা খুব সাধারণ মানুষের কাছ থেকে খুব শুনতে পাই। তারা হয়তো একটা অ্যান্টিহিস্টামিন বা ফার্মেসিতে গেল অ্যালার্জি দূর করার জন্য, একটা মানে চুলকানিটা দূর করার জন্য আপাতত একটা কিছু দিয়ে দিল। তো এইটা থেকে আসলে মুক্তির উপায় কি, সেটাও যদি এটাই ওই যে আপনি যেটা বলছেন, প্রথমে যখন হালকা চুলকানি শুরু হয়, সবাই ওই অ্যালাট্রল অথবা যে কোনো একটা অ্যান্টিহিস্টামিন খেয়ে ফেলেন নিজের কাছে থাকলে, আর নইলে ফার্মেসির কাছ থেকে। আর তার সঙ্গে আরো কিছু ব্যবহার করার জন্য ওরা দিয়ে দেয়। মিক্স প্রিপারেশন কিছু পাওয়া যায়, যেগুলো আলটিমেটলি স্কিন মানে এই ডিজিজটাকে অ্যাগ্রাভেট করে বা যে রোগটাকে বাড়িয়ে দেয়। আলটিমেট রেজাল্ট এটার তো আসলে চিকিৎসা, যেটা প্রপার চিকিৎসাটা তো হলো না। তো এইটার কারণে ওই একজনের কাছে, আর যেহেতু এটা প্রচন্ড রকমের ছোঁয়াচে রোগ, একজনের কাছ থেকে আরেকজন, আরেকজনের কাছ থেকে আরেকজন, এরকম করে মানে মহামারীর মতো, যেটা বললেন আপনি, মহামারীর মতো ছড়িয়ে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে একটা সময়ে গিয়ে যখন আসলে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাচ্ছেন, তখনও কিন্তু হয়তো রোগটা পুরোপুরিভাবে কন্ট্রোলে আনা যাচ্ছে না, কঠিন হয়ে যাচ্ছে। কারণ আমরা হিমশিম খেয়ে যাচ্ছি যে কিভাবে কন্ট্রোল করব, আমাদের জন্য কঠিন। ভুলটা আগেই আসলে হয়ে গেছে শুরুর দিকে। যখন কারো স্ক্যাবিজ বা চুলকানি হয়, কি দেখে আসলে বোঝা যাবে তার স্ক্যাবিজ হয়েছে? কিছু এরিয়া থাকে, এরিয়া ওয়াইজ চুলকানিটা হবে। আরেকটা হচ্ছে গিয়ে নাইট ইচিং, রাত্রেবেলা চুলকাবে। আর যখনই আমরা দেখবো যে বাসায় একজন আসবে যে আমার এই সমস্যা, তখন আমি যদি জিজ্ঞেস করি যে বাসায় আর কার কার আছে, যখনই উনি বলবে এর আছে, তার আছে, আমার ভাইয়ের আছে, বোনের আছে, বাচ্চার আছে, তখনই বোঝা যাবে। আর এছাড়া তো ডিজিজ দেখলে কিছুটা বোঝাই যায়, এরিয়া আছে, হাতের এই যে আঙুলের ফাঁকে থাকে, নাভিতে থাকে, এই এরিয়া ওয়াইজ ওটা দেখলে বোঝা যাবে। নাইট ইচিং বললাম, নাইট ইচিংটা দেখলে বোঝা যায় যে এটা স্ক্যাবিস। আর অন্য কেউ, পরিবারের আর কেউ যদি এফেক্টেড হতে পারে। আচ্ছা, এই সব হিস্ট্রিগুলো নিলে তখন আসলে বুঝতে পারবো যে আমরা পরামর্শ বা চিকিৎসা আপনারা কি দেন যখন একটা রোগী, ফ্রেশ রোগী আমি বলবো, সে যখন আসবে তখন কি চিকিৎসা হয়? আর যখন বিভিন্ন কমপ্লিকেশনস নিয়ে আসে, বা এই যে কদিন পর পর যখন আসে বা ম্যাল ট্রিটমেন্ট নিয়ে আসছে, নিশ্চয়ই দুটো ভিন্ন ভাবে চিকিৎসাটা হয় বা পরামর্শটা একটু ভিন্ন আঙ্গিকে হয়। কিভাবে আপনারা দিয়ে থাকেন? যখন ফ্রেশ
আসবে তখন তো আমরা যেটা করি যে অ্যান্টিস্ক্যাবিটিক অনেক ধরনের ক্রিম পাওয়া যায়, মিক্স পাওয়া যায় ক্রোটামিটন সহ, পারমিথ্রিন ক্রোটামিটন সহ, সেটা তার সঙ্গে যদি ইনফেক্টেড থাকে বা এক্সিমেটাইজ থাকে তার সাথে আমরা কিছু হালকা স্টেরয়েড অল্প কিছু দিনের জন্য দেই। আর এখন আরেকটা দিচ্ছি আমরা, ওরাল আইভারমেকটিন দিচ্ছি। তো এটা তো আসলে এভাবে বললে বোঝা যাবে না, তারপরও আমি বলছি ওরাল আইভারমেকটিন দিচ্ছি, আর অ্যান্টিহিস্টামিন তো সাথে থাকবেই। আর আরেকটা যেটা ট্রিটমেন্টের ক্ষেত্রে, সেটা ফ্রেশ হোক বা ইনফেক্টেড কেস হোক, অপচিকিৎসা করে হোক, ম্যালট্রিটেড হোক, তাদের পরামর্শ হচ্ছে গিয়ে কাপড় চোপড় ধুয়ে দেওয়া, ফ্রেশ চাদরে ঘুমানো, একই সাথে একই দিনে ট্রিটমেন্ট শুরু করা। এই জিনিসটা আমি সম্পূর্ণ বলতে চাই, একই দিনে যত সদস্য আছেন বাড়িতে সবাই চিকিৎসা শুরু করবেন এবং এমন না যে আমি আজকে, আগামী সপ্তাহে আরেকজন, কালকে আরেকজন অন্যদিন, এভাবে করে না। এভাবে আলটিমেটলি হবে না, সাইকেলটা রয়েই যাবে। একজন ভালো হয়ে গেল, আরেকজনের ইনফেকশন রয়ে গেল, ওনার কাছ থেকেই কিন্তু আবার ছড়াবে। তো এই সাইকেল তো চলতেই থাকবে, আমাকে একসাথে জিনিসটার ট্রিটমেন্ট করতে হবে। তো আরেকটা যেটা বললাম, কাপড় চোপড় ধুয়ে দেওয়া, বিছানার চাদর চেঞ্জ করা, যেগুলো ধোয়া যাবে না, সব তো ধোয়া যায় না, সেগুলো আলাদা করে রাখা কিছুদিনের জন্য, 10-12 দিনের জন্য আলাদা করে রাখা, আমি ওগুলো ব্যবহার করব না। কিছুদিন ফ্রেশ কাপড় প্রতিদিন ধুয়ে দেওয়া, গরম পানি দিয়ে ধুয়ে দিতে হবে, তারপরে রোদে শুকাতে হবে, না পারলে ইস্ত্রি করতে হবে, যেন যে কোনোভাবে আমরা চেষ্টা করব মাইকটাকে মেরে ফেলা। আচ্ছা, আমি যদি একটু পেছনে যেতে চাই, কারণটা আসলে কি, সাধারণত কি কারণে এই সমস্যাটা হয়? নিশ্চয়ই কারণটা জেনে ফেললে প্রতিরোধ করাটা সহজ হবে। কারণ জীবাণু তো সার্কুপটিভ স্ক্যাবি, এটার চেয়ে বেশি জানা দরকার যেটা দর্শকদের, যে যখনই হবে চুলকানি তখন একজনের কাছ থেকে আরেকজনের হবে, ছোঁয়াচে হবে, আমি যেন ওইটাই রোধ করি। কারণ আমি তো আর মাইটটাকে বা জীবাণুটাকে খুঁজে পাবো না। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে যে ঘন বসতিপূর্ণ এলাকাতে হয়, এটা যেমন মাদ্রাসায় ইদানিং আমাদের কিছু কার্যক্রম শুরু হয়েছে, আমরা মাদ্রাসায় যাচ্ছি, যে ওদেরকে বোঝানোর চেষ্টা করছি যে কেন তোমাদের হচ্ছে, তোমাদের যদি হয় একজনের, তাহলে তোমরা একটু আলাদা থাকবে, তোমরা ট্রিটমেন্ট করবে, বাকিরাও একসাথে। আর অনেক সময় আরেকটা যেটা আমরা করি, পরিবারের আর কারো চুলকানি থাকুক আর না থাকুক, চিকিৎসাটা সবাই করে ফেলবে। তাহলে যদি মানে এটা ডরমেন্টও থাকে, লুক্কায়িতও থাকে, তাহলে তার ট্রিটমেন্টটা হয়ে গেল। আর গিয়ে পরে তার কাছ থেকে যেন কেউ ইনফেক্টেড না হয়, সেটার মানে পসিবিলিটিটা থাকলো। মানে এটি পরিবারের অন্য সবার ভালোর জন্য সবাইকেই আসলে এই জায়গাটাতে একসাথে হতে হবে। শীতের কাপড়ের ক্ষেত্রে এটাতে তো উলেন কাপড়ে অ্যালার্জি থাকে অনেকের, তারপর অনেক সময় হয় এটা মানে অনেক দিন ভেতরে থাকে, ট্রাঙ্কে থাকে বা কোথাও থাকে ভেতরে, ধরেন স্টোরেজ থাকে, ওটা বের করার পর ওভাবে ক্লিন করা হয় না, ওটাই যে ধুলাবালি থাকে ওটা থেকে ধরেন পোলেন অ্যালার্জি। আর এই ধরনের স্ক্যাবিসের ক্ষেত্রেও কিন্তু এই শীতের কাপড়ে বা ওই ব্ল্যাঙ্কেট কম্বল বা ওই উলেন কাপড় থেকে এই স্ক্যাবিসের চুলকানিটা বা সূত্রপাতটা হতে পারে। তার মানে এই বিষয়গুলোকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং একেবারে টোটালি পরিচ্ছন্ন করে তারপরে আসলে কাপড়গুলো ব্যবহার করতে হবে। তার চেয়ে যেটি বেশি জরুরি দরকার সেটা হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই সবাইকে একই সময় একই ডোজে এবং চিকিৎসকের নির্দেশিত যে পথটা সেটি অবলম্বন করতে হবে। আচ্ছা, ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশনগুলো কিন্তু আমরা দেখছি পুরো বিশ্বজুড়ে একটা আতঙ্ক সৃষ্টি করছে, যতটা না রোগীদের কাছে তার চেয়ে বেশি চিকিৎসকদের কাছে। তো এইটা নিয়ে একটু জানতে চাই, এবং চিকিৎসকরা নিজেরা খুব মানে ওরিড হয়ে যাচ্ছেন যে কেন বারবার এটি এমন হচ্ছে, এমন পর্যায়ে যাচ্ছে যে সহজে সারছে না, এবং একটু কন্ট্রোল হলে আবার পরে আরো বেশি ভয়াবহ রূপ নিয়ে আসছে। তো এটি যদি শুরু করেন। যখনই ফাঙ্গাল ইনফেকশন বলেন বা দাউদ, অনেককে ফুল দাউদ বলে, নানান কিছু, সবাই এই দাউদ এই নামেই জানে। তো যখনই হয় তখনই ওনারা প্রথমেই যেটা করেন সেটা হচ্ছে নিজেরা কিছু চিকিৎসা করেন, তারপর ওনারা ফার্মেসিতে যান, যারা ওষুধ বিক্রি করে ওনাদের কাছে যান। তো ওনাদের কাছ থেকে কিছু মিক্স প্রিপারেশন, স্টেরয়েড জাতীয় ক্রিম নিয়ে আসেন। খাবারের ওষুধ হয়তো ওনা অ্যান্টিফাঙ্গাল দিচ্ছে, কিন্তু তার সাথে সাথে ব্যবহারের জন্য দিচ্ছে স্টেরয়েড ক্রিম আর অ্যান্টিহিস্টামিন। তো স্টেরয়েডে যেটা করে সেটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশনকে অনেক বেশি বাড়িয়ে দেয়। তো তখন তো বেড়ে যাচ্ছে, তখন তো কিছু করা যাচ্ছে না। তো এই যে বাড়িয়ে দিল মানে ইনফেক্টেড হয়ে গেল, এক্সিমেটাস হয়ে গেল, মানে তাৎক্ষণিকভাবে যখন ব্যবহার করছে তখন কমে যাচ্ছে না, তাও কমে না। তাহলে কেন যাচ্ছে? কেন যাচ্ছে মানে সচেতনতাটা তৈরি করতেই আমি বারবার বলছি আপনারা কেন যাচ্ছেন, যাবেন না, আপনারা আশেপাশে ডাক্তারদের সাথেই যোগাযোগ করবেন।
সাধারণ মানে এমন না যারা জিপি প্র্যাকটিস করেন তাদের কাছে গেলেও হয়, ওনারাও একটা ফাঙ্গাসের ট্রিটমেন্ট দিতে পারে এবং referral systemটাকে ভালো তারপরে করা। রেফার করে দিবে যে ডার্মাটোলজিস্টের কাছে বা চর্মরোগ বিশেষজ্ঞের কাছে। এখন ওনারা তারপরও যাচ্ছেন যে এভাবে তারপর হোমিওপ্যাথিক এটা সেটা নানান কিছু ব্যবহার করছেন, আমাদের কাছে একদম শেষ সময়ে আসছেন, আমাদের জন্য হয়ে যাচ্ছে খুব সমস্যা, আমরা কোনোভাবে কন্ট্রোল করতে পারছি না। আরেকটা সমস্যা হচ্ছে যখন রোগ আপনার বৃদ্ধি পাবে তখন কিন্তু ওষুধের ডোজ বাড়বে, ওষুধের দাম বাড়বে, ওষুধ দেওয়ার সাথে সাথে দাম বাড়বে। এখন ওষুধের দাম তো কিছু ক্ষেত্রে দাম বেশি থাকে, রোগী হয়তো এফোর্ড করতে পারে না, ওর মাঝখানে বন্ধ করে দিচ্ছে, আবার হচ্ছে আবার আসছে, মানে সে এক ভয়ঙ্কর অবস্থা। তো এখন এই জিনিসটা যদি প্রথমেই ওনারা ডাক্তারের সাথে যোগাযোগ করেন, সেটা জিপি ডাক্তারই হোক তারপরে চর্মরোগ বিশেষজ্ঞ হোক, অনেকাংশে আমরা কন্ট্রোল করতে পারবো। আর এভাবে ওনারা অপচিকিৎসার শিকার হয়ে ফাঙ্গাসের উপর স্টেরয়েড ব্যবহার করে জিনিসটাকে রেজিস্ট্যান্স করে ফেলছেন। তো কোনোভাবে তখন আমরা আর কন্ট্রোল করতে পারছি না, একটার পর একটা কোনোভাবেই পারছি না। আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে রোগীর চিকিৎসা করে রোগকে ভালো করা। এই যে ছত্রাকজনিত সমস্যা বা ফাঙ্গাল ইনফেকশন বা যেটিকে দাঁত বলছেন, কিভাবে দেখে বোঝা যাবে? কারণ অনেকেই তো মনে করেন নখে একটা কিছু হলো বা স্কিনে একটা কিছু হলো, একটু কালো একটা স্পট পড়লো বা সহজে যেটি যাচ্ছে না, সবগুলোকে মিলিয়ে কিন্তু সবাই ফাঙ্গাল ইনফেকশন বলে ফেলে। তো আসলে কোনটা ফাঙ্গাল ইনফেকশন রোগী বুঝবে কিভাবে? শুরুতে রোগী বুঝবে ইউজুয়ালি এটা গোল হয়, অ্যানুলার লিশন হয়, গোল দেখলে রোগীরা বোঝে না যে তা না। অনেক রোগীরা এসে আমাদেরকে কিন্তু সেটাই বলে, ওরা নিজেরাই বলে যে আমার তো দাউদ হয়েছে। তো আলটিমেটলি গিয়ে দেখি যে আসলে দাউদই হয়েছে। তো গোল দেখলেই বোঝা যায়। গোল সাধারণত এটা গোল কিন্তু অনেক রকম অসুখী হয়, তার মাঝখানে দাউদ একটি বা ফাঙ্গাল ইনফেকশন একটি, এটা দেখলে বোঝা যাবে। এবং ইন্টেন্স ইচিং, ভীষণ চুলকাবে। আচ্ছা, এটা একটা খুব চুলকানিটা কোন কোন এরিয়াতে বেশি হয়? এরিয়া ওয়াইজ মাথায় হয়, তারপরে যখন এক্সটেন্সিভ হয়ে যায় তখন ফেসে হয়, সাধারণত ফেসে আগে হয় না, আর এক্সটেন্সিভ হয়ে গেলে ফেসে হয়, শুধুমাত্র ফেসেও হয় আপনার। এছাড়া যত গ্রয়েন মানে বগলে হবে, তারপরে কুচকিতে হবে, এই এরিয়াগুলো হয়। আর এই যখন এক্সটেন্সিভ হবে সারা শরীরেই হবে। আচ্ছা, কিছু এরিয়া আলাদা আলাদা করে বললাম সেগুলোতে হবে, এছাড়া এক্সটেন্সিভ হলে সারা শরীরেই হবে। নখেও হবে, কিন্তু ফাঙ্গাল ইনফেকশন নখেও হয়। হ্যাঁ, আমরা দেখতে পাই। তো সেগুলো যখন আপনি বলছিলেন যে এক একজন রোগী যদি অপচিকিৎসকের কাছে যায়, তো সেখানে অপচিকিৎসকের কাছে গিয়ে কমপ্লিকেশনস নিয়ে বা বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে যখন দেখছে যে একটার পর একটা আমি ওষুধ নিচ্ছি বা লাগাচ্ছি, আমার তো ঠিক হচ্ছে না, একেবারে শেষ দিকে বা অনেকটা সময় পার করে যখন আপনাদের কাছে আসে, তখন আপনারা কি আবার শুরু থেকে চিকিৎসাটা শুরু করার মানে করেন, নাকি হচ্ছে তখনকার চিকিৎসার প্যাটার্নটা একটু আলাদা হয়ে যায়? যদি ইনফেকশন নিয়ে আসে তাহলে প্রথমে তো আমাকে ইনফেকশনটা কন্ট্রোল করতে হয়, অ্যান্টিবায়োটিক দেই বা যেটা প্রয়োজন, তার সাথে সাথে আমরা তখনই অ্যান্টিফাঙ্গাল কিন্তু শুরু করে দেই। আচ্ছা, যখন অ্যান্টিফাঙ্গাল মানে দাউদের ওষুধ আর কি, মানে ফাঙ্গাসের ছত্রাকের ওষুধ আমরা সাথে সাথে শুরু করে দিই, আর ইনফেকশনের জন্য অ্যান্টিবায়োটিক দেই কন্ট্রোল করতে। আচ্ছা, আমরা দেখি একটা চিত্র দেখতে পাই যে যখন কারো ফেসে এই দাউদের সমস্যা হচ্ছে, সে তখন হচ্ছে তার চিকিৎসা তো করাই না, উপরন্তু এক ধরনের দেখা যায় যে ক্রিম মাখানোর ব্যাপার বা ওই ইনফেকশনটাকে বা ওই জায়গাটাকে, ওই অংশটাকে ঢেকে দেওয়ার জন্য তারা হচ্ছে মেকআপ ইউজ করে। তো সেক্ষেত্রে তাদের জন্য আসলে আপনার পরামর্শ কি? এই যে মেকআপ দিয়ে সে ঢেকে দিচ্ছে, এটাতে আসলে তার কি ধরনের সমস্যা হতে পারে? ইনফেক্টেড এরিয়াতে আপনি মানে যে কোনো ক্রিম বা মেকআপ যদি দেন তাহলে তো এটা মানে ইনফেক্টেড বলতে ডিজিজ এরিয়াতে, যে জায়গাতে আমার স্কিনে অসুস্থ, যেখানে আমার অসুখ, সেখানে যদি আমি মেকআপ বা অন্য কোনো ক্রিম বা যে কোনো ইরিটেন্ট কিছু ব্যবহার করি তাহলে সেটা তো ক্ষতিই হবে। তো এইটা তো আসলে দেয়া উচিত না। তো এখন না ঢেকে আপনারা ঢাকছেন, দেখতে খারাপ লাগছে, মন খারাপ হচ্ছে, এটা স্বাভাবিক, এটা খুব স্বাভাবিক। তো আপনি ঢাকবেন, কিন্তু তার আগে আপনি ডাক্তারের পরামর্শ নেন যে আমার এই সমস্যা, আমি কি করব, এবং সঠিক জায়গায় যান। এই কথাটা আমি সবসময় বলি যে আপনার যখনই চামড়ার উপর কিছু হবে, আমি চর্মরোগ বিশেষজ্ঞ হিসেবে বলছি, যখনই আপনার চামড়ার উপরে কিছু হবে, সেটা যে কোনো ধরনের অসুখ হোক, যে কোনো ধরনের দাগ হোক, যে কোনো কিছু হোক, চুলকানি হোক, আপনি চর্মরোগ বিশেষজ্ঞর কাছে যাবেন যে আমার কি হয়েছে, সেই অনুযায়ী আপনি আমাকে চিকিৎসা দেন, ডাক্তার দেওয়ার চেষ্টা করবেন। তবুও আপনি নিজে থেকে কোনো কিছু মেখে জিনিসটাকে জটিল করে আনবেন না। অনেক সময় ডিসফিগার হয়ে যায়, আমাদের কাছে কিছুই করার থাকে না, আমরা তখন ব্যর্থ।
আসলেই তখন কষ্ট লাগে রোগীদের ভীষণ। জন্য, রোগীদের জন্য কষ্ট লাগে যে তারা কেন এই সময় আসলেন, কেন শুরুর দিকেই কেন ডক্টরের কাছে ওনাদের গেলেন। জন্য একটু আসলে আচ্ছা, ত্বকের আরেকটি জটিল রোগের নাম সোরিয়াসিস আমরা দেখি, এবং সেই সোরিয়াসিসকে নিয়ে অনেক ধরনের ভ্রান্ত ধারণা আছে, অনেক ধরনের মিথ আমরা দেখতে পাই। কুষ্ঠ রোগের সাথে সোরিয়াসিসকে অনেকে মিলিয়ে ফেলেন, হ্যাঁ, এবং সোরিয়াসিস ছোঁয়াচে, সেই সোরিয়াসিসের যার আছে সে কাউকে এটি বলতে চান না যে আমার সোরিয়াসিস আছে। এই জায়গাটি নিয়ে একটু কথা বলতে চাই আপনার কাছে। সোরিয়াসিস বা ত্বকের এই রোগটি আসলে কি, এবং এটি কি খুব জটিল রোগ বা খুব কি মানে মৃত্যুর ঝুঁকি আছে এমন কোনো রোগ কিনা? আচ্ছা, প্রথম কথা হচ্ছে সোরিয়াসিস একটি সাধারণ চর্মরোগ, একে আমরা একটি সাধারণ চর্মরোগ বলি, তবে দীর্ঘমেয়াদী, এটা চিকিৎসাযোগ্য, ট্রিটেবল ডিজিজ, কিন্তু সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় এরকম কিছু হয় না। কন্ট্রোল করা যায়, আমরা এটাকে কন্ট্রোলের মধ্যে রাখতে পারবো। যেরকম আমরা জানি যে ডায়াবেটিস যদি হয় তাহলে এটা সারা জীবন তাকে কন্ট্রোল করে থাকতে হবে, হাইপারটেনশন যদি থাকে তাকে কন্ট্রোল করে রাখতে হবে ওষুধ দিয়ে, মানে সেভাবে করে। আর সোরিয়াসিসের ব্যাপারটা হচ্ছে আপনার ভালো হয়ে যেতে পারে, কিন্তু আবার যে হবে না সেরকম কিছু বলা যাবে না। যে হ্যাঁ, আপনি এসে আমাকে বলতে পারেন যে জ্বর হলে আমি ওষুধ খেলে ভালো হয়ে গেল, কিন্তু সোরিয়াসিসের ব্যাপারটা ওরকম না। আপনি ওষুধ খেলে ভালো থাকবেন, কিন্তু আরেকবার হতে পারে। জ্বরও কি আবার হতে পারে না? হতে পারে। এবং আমরা দেখছি কিন্তু ডায়াবেটিস, তারপর হাইপারটেনশন, এরকম রোগগুলো কিন্তু নিয়ে মানুষ থাকছে, হ্যাঁ, জীবনযাপন করছে সেভাবে ভালো থাকছে। যদি উনি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারেন, মানে একটা নর্মাল লাইফটাকে যদি উনি ডিসিপ্লিন ওয়েতে নিয়ে আসতে পারেন, তাহলেই আপনি ভালো থাকবেন। সোরিয়াসিসের ক্ষেত্রেও তাই, আপনি পরামর্শগুলো মেনে চললে অবশ্যই ভালো থাকবেন। আর আপনি আরেকটা, সোরিয়াসিসের সবচেয়ে বেশি প্রবলেম যেটা করে, অনেক ডাক্তারকে দেখিয়ে অনেক জায়গায় ওই যেরকম অপচিকিৎসা করে ওনারা ইঞ্জেকশন দিয়ে আসেন, ইঞ্জেকশনের সোরিয়াসিসটাকে অনেক বেশি অ্যাগ্রাভেট করে ফেলে, যেটা মানে এটা লাইফ থ্রেটানিং কন্ডিশনও চলে যায়। এমন হয় যে হসপিটালাইজ করতে হয় বা ওই ধরনের, মানে ভুল চিকিৎসার কারণে লাইফ থ্রেটানিং, এবং ওটা আইসিইউতে চলে যেতে হয়, এরকম পরিস্থিতি। মানে সোরিয়াসিস ইটসেলফ কোনো লাইফ থ্রেটেনিং কোনো ডিজিজ না, কিন্তু তার কারণে যে অনেক সময় অনেকে অপচিকিৎসকের কাছে যাচ্ছেন, তার ফলে হচ্ছে ভুল চিকিৎসার কারণে জীবনের ঝুঁকি রয়েছে। এই যে বিভিন্ন রোগের কথা আমরা শুনলাম, স্ক্যাবিস বা চুলকানি, দাউদ বা ফাঙ্গাল ইনফেকশন, সোরিয়াসিস, সবগুলোই কিন্তু যদি সঠিকভাবে চিকিৎসা হয় প্রত্যেকটা রোগী ট্রিটেবল বা কন্ট্রোলেবল, আপনি যেটি বলছিলেন। তো এর সাথে সাথে যখন আপনারা একটা রোগীর চিকিৎসা দিচ্ছেন, তার সাথে সাথে লাইফস্টাইল মডিফিকেশন বা খাবার দাবারে কি আপনাদের কোনো পরামর্শ থাকে কিনা রোগীদের, যাতে করে স্কিনের এই সমস্যাগুলো তীব্রভাবে বা জটিলভাবে আবার ফিরে না আসে? স্ক্যাবিস বা ফাঙ্গাল ইনফেকশন, ছত্রাকজনিত রোগের ক্ষেত্রে সেরকম কিছু না। তবে সোরিয়াসিসের ক্ষেত্রে আমরা সাধারণত রেড মিটটা নিষেধ করি, তার সাথে টক জাতীয় খাবারগুলো নিষেধ করি, এটার কিছু প্যাথোজেনেসিস আছে সেই কারণে। আর এছাড়া সাধারণত এই ধরনের ক্ষেত্রে না, আমরা অ্যালার্জি, অ্যাটোপিক ডার্মাটাইটিস যদি বলি, আমি খাবার যেহেতু বলছেন আপনি সেটার জন্য বলছি, বাচ্চাদের যে অ্যালার্জিগুলো হয়, অ্যাটোপিক ডার্মাটাইটিস, যে বাচ্চাগুলো ছোট থেকে অ্যালার্জিতে ভোগে, আপনারা অনেকেই দেখেছেন, তো ওদের ক্ষেত্রে আমরা বলি গরুর দুধটা, আচ্ছা, মানে পিওর কাউ মিল্ক যেটা, সেটা নিষেধ করে দেই, যে ওটাতে একটু প্রবলেম হয়। আর এছাড়া সাধারণত আর এমনিতে যারা ফুড অ্যালার্জি নিয়ে আসে, তাদের ক্ষেত্রে আপনি সব ফুডে কিন্তু সবার অ্যালার্জি হবে না, আপনার একটাতে হবে, আমার একটাতে হবে, ওনারা নিজেরাই সেটাকে বের করবেন যে হ্যাঁ, যে আমার কোনটাতে হচ্ছে, আমরা ওষুধ দিয়ে দিব, আপনি খেয়ে যদি তারপরও দেখেন যে এটাতে সমস্যা হচ্ছে, শুধু সেটাই বাদ দিবেন। তার মানে এই না যে আপনি মানে ভেগভাবে সবকিছু বাদ দিবেন, আমি কিছু খেতে পারছি না, আমি ডালও খেতে পারছি না, আমি মাছও খেতে পারছি না, ব্যাপারটা তা না, সবার সব ক্ষেত্রে হয় না। ওই জিনিসটা আপনাকে বের করতে হবে। আর কিছু অ্যালার্জি টেস্ট আছে, ওগুলো তো আছেই, আমাদের এখানে আছে, বেসিমিউতে আছে, অনেক জায়গাতেই আছে, ওগুলো আমরা প্রয়োজন হলে করব। আচ্ছা, তো এই যে অ্যাটোপিক ডার্মাটাইটিসের কথা যেহেতু উঠলোই, আমি একটু আপনার কাছ থেকে এটি জানতে চাইবো এটি নিয়ে, কারণ বাচ্চাদের সহ বড়দেরও কিন্তু এই জাতীয় সমস্যা হয় এবং এটি খুব ভোগায় কিন্তু। তো এই যে অ্যাটোপিক ডার্মাটাইটিস, এটি কি আমাদের অনেক রোগীরা হয়তো জানে যে এটা আসলে তার আছে, কিন্তু এটার নাম যে অ্যাটোপিক ডার্মাটাইটিস সেটা জানে না, একটু যদি বুঝিয়ে বলতেন। অ্যাটোপিক ডার্মাটাইটিসটা ইউজুয়ালি বাচ্চাদেরই হয়। এটা যখন বাচ্চাদের 10-12 বছরের মধ্যে ভালো হয়ে যায়, ছোট বাচ্চাদের একদম জন্মের পর থেকেই হয়তো সে সাফার করে, 10-12 বছরের মধ্যে ভালো হয়ে যায়, কিন্তু
অনেকেই আছে অ্যাডাল্ট অ্যাটোপিক যাদের ওই 10-12 বছরের পরও সেটা কন্টিনিউ হয়। তো আনফর্চুনেটলি তাদের হয় আর কি, যাদেরকে অনেক দিন পর্যন্ত, অনেক সময় পর্যন্ত, দীর্ঘ সময় অ্যান্টিহিস্টামিন খেতে হয় এবং আর যা যা দরকার আর কি, সেই জন্য। কিন্তু এটা বড়দের কিন্তু হয় না, যে বড় হয়ে আমার অ্যাটোপিক হলো, ব্যাপারটা সেটা সম্ভব না। ছোট থেকে সেটা হয়তো কন্টিনিউ হয় হয়ে এটা অ্যাটোপিক। এবং ছোটবেলাতেই এটি যদি সঠিকভাবে চিকিৎসা করা হয়, সঠিকভাবে তো বাচ্চারা সাফার করে। আমি আরেকটা কথা বলি, বাচ্চারা যত না সাফার করে তার থেকে মা বাবা বেশি সাফার করে। তারা সবসময় অ্যাংশাস থাকে, বাচ্চার ঠান্ডা লাগলো, বাচ্চাকে মশা কামড় দিলে জায়গাগুলো ফুলে যায়, ওই জায়গাগুলো ইনফেক্টেড হয়ে যায়, ওটা তাকে কন্ট্রোল করতে হয়, সবসময় মশারি দিতে হয়, বাচ্চাকে ফুল স্লিভ কাপড় পরাতে হয়, স্পেসিফিক কিছু মসকিটো রেপেলেন্ট দিতে হয়, স্পেসিফিক নিম তেল, নিম সাবান, এগুলো আমরা বলি যেন পোকামাকড় কামড় না দেয়। একটু জানতে চাই, আমরা কিন্তু অনেক সময় দেখি যে কোনো একটা কসমেটিক্সে বা কোনো একটা মানে যে কোনো একটা ইনগ্রেডিয়েন্টস আছে তাতে, বা কোনো একটা মানে কোনো একটা বিষয়ে হয়তো কারো একটা ডার্মাটাইটিস হয়ে গেল, কন্ট্রাক্ট ডার্মাটাইটিস যেটিকে আপনারা বলে থাকেন। এক্ষেত্রে অনেক সময় দেখি যে খুব অল্প একটা সাধারণ একটা মানে বিষয় কিন্তু হঠাৎ করে চোখ মুখ ফুলে বা একেবারে পুরো চেহারা বিকৃত হয়ে যায়, এরকম কিন্তু আমরা অনেক তথ্য দেখি বা ছবি দেখে থাকি বিভিন্ন মিডিয়াগুলোতে। এটি আসলে কি, এবং এটি যাতে না হয় একটু সাবধানতার জন্য কি করণীয়? এটার ক্ষেত্রে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস যেহেতু আপনি বলছেন, আমি স্পেসিফিক একটা বলি, ধরেন হেয়ার ডাই, অনেকেই চুলে কালার করেন, কখনো হলো না, হঠাৎ করে ওনার কোনো একটা হেয়ার ডাইতে হয়ে গেল, নতুন একটা কিছু চেঞ্জ করলেন উনি ব্র্যান্ড, অথবা আগেরটাই আছে বেশি পুরনো হয়ে গেছে, অথবা এমনিই হলো, হ্যাঁ, হঠাৎ করে উনি সেন্সিটাইজ হয়ে গেল এবং এটার কারণে অ্যালার্জি হয়ে ওই আর্টিকেরিয়া অ্যাঞ্জিওএডিমা বলে এটাকে, চোখ মুখ ফুলে গেল, এটা একটা অ্যাকিউট কন্ডিশন, তখন সাথে সাথে উনি ইমার্জেন্সিতে যাবেন, সেই ইমার্জেন্সিতে গেলে সেই রকম ইমার্জেন্সি অনুযায়ী ওনার ট্রিটমেন্টটা হবে। আর যদি আমাদের কাছে আসেন, আমরাও সেভাবেই স্টেরয়েড সহকারে অ্যান্টিহিস্টামিন সহ ওনাকে ট্রিটমেন্ট দিয়ে দিব, অ্যাকিউট ট্রিটমেন্ট আর কি, ইমার্জেন্সি ট্রিটমেন্ট। এবং অবশ্যই সাবধান হতে হবে। সাবধানের কথা যেটা বলছেন, এটা তো আসলে ওই যেটা বললাম যে নতুন একটা কিছু ইউজ করার আগে রং ফর্সাকারী ক্রিম আমরা দেখি, রং ফর্সাকারী, সেটা একটা বিরাট ইতিহাস, ওটাতে পরে আসি। এই জিনিসগুলো ওনারা চেষ্টা করবেন যদি এরকম হয়, হিস্ট্রি আসলে কারো না হলে এটা তো আসলে আগে থেকে বুঝতে পারবেন না, যদি হয় উনি চেষ্টা করবেন যেন এরপর থেকে কোনো কিছু ব্যবহারের আগে উনি টেস্ট করে নেবেন, এখানে কানের পিছনে বা অন্যখানে টেস্ট করে নেবেন, টেস্ট করে তারপরে করবেন নতুন কিছু ব্যবহারের আগে, যাদের এই ধরনের অ্যালার্জিক টেন্ডেন্সি আছে। আচ্ছা, একেবারে শেষ দিকে চলে এসেছি, আপনার কাছ থেকে সংক্ষেপে জানবো আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা, ত্বকের এই জটিল রোগগুলো যাতে জটিলতার দিকে যেতে না পারে বা আরো খারাপ দিকে যেতে না পারে, সেই শুরুর দিকের ভুলগুলোকে শুধরে নেওয়া যায় কিনা। এটা আমার অনুরোধ থাকবে দর্শকদের প্রতি, যে আপনারা যে কোনো সমস্যায় যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তারের পরামর্শ না নিলে আপনারাই সাফার করবেন, আর এই অপচিকিৎসায় পড়লে আপনাদের যেটা অল্প সময়ের মধ্যে চিকিৎসা করে ভালো করা যেত বা ভালো হয়ে যেত, যেটা আপনার শুধু তাই না, ফিনান্সিয়াল ব্যাপারও আছে, আমাদের দেশ এমন ডেভেলপ কান্ট্রি না, সুতরাং ফিনান্সিয়াল ব্যাপারও থাকে, আর্থিক ব্যাপার থাকে, সেটাও আপনার কমে আসবে। যত আপনি এদিক ওদিক ঘোরাঘুরি করবেন তত আপনার খরচ বাড়বে, সমস্যা বাড়বে, ম্যালট্রিটেড হলে যে কোনো, এখন অ্যান্টিবায়োটিক ধরেন, অ্যান্টিবায়োটিকের দাম তো অবশ্যই একটু বেশি হয়, তো সেই জন্য বলছি যে এতে আপনার যেমন আর্থিক ক্ষতি হবে, আপনার নিজের তো ক্ষতি হবে, ডিসফিগার হয়ে যাবে, আপনার যে রোগটা খুব সহজে ভালো হতো সেটা সহজে ভালো হবে না। সুতরাং আপনাদের উচিত অপচিকিৎসায় না গিয়ে, আর অপচিকিৎসা বলতে তো আর আপনারা ওভাবে বুঝবেন না যে অপচিকিৎসা মানে কি, আপনারা দোকানদারের কাছে যাবেন না, ডাক্তার তো আছে, এখন যেমন আগে হয়তো ডাক্তার কম ছিল, এখন অনেক ডাক্তার, আমাদের সরকারি হাসপাতাল আছে, আমাদের আশেপাশে ক্লিনিক আছে, আমাদের বিএসএমএম আছে, সব কিছু আছে, আপনারা যে কোনোখানে চলে আসবেন। আউটডোরে খুব ইজিলি অনেক আমরা শত রোগীর চিকিৎসা দিচ্ছি, আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন। মানে ইভেন পেরিফেরিতেও যারা থাকছেন, রেজিস্টার্ড ডক্টর তো একজন থাকবেনই তাদের জন্য, এটি তো ওখানে সেটি যে অন্তত পক্ষে একজন ডক্টরের কাছে যেতে হবে নিজের বাকি জটিলতাগুলোকে প্রিভেন্ট বা প্রতিরোধ করার জন্য, অন্ততপক্ষে সঠিক চিকিৎসাটা যাতে শুরু করা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ত্বকের বেশ কিছু জটিল সমস্যা নিয়ে আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম আমরা, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ ডক্টর পাপিয়া, এবং মাই টিভিকে অনেক ধন্যবাদ। দর্শক, মাই টিভি স্বাস্থ্য বিষয়ক আয়োজন মাই হেলথের আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে এবং মাই টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।